আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসের ধারাবাহিকতা আজকে লেকচার নাম্বার 2 অর্গানিক কেমিস্ট্রি বেসিক নাম্বার ক্লাস 2 শুরু করতে যাচ্ছি। এখানে আমরা প্রথমে জানবো প্রোটন ট্রান্সফার সম্পর্কে। প্রোটন ট্রান্সফার বলতে আসলে আমরা কি বুঝি। এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটা বি ফর বেস বুঝাচ্ছি বা কোনো ক্ষারীয় মূলক বুঝাচ্ছি বা লুইস বেস বুঝাচ্ছি, এবং আমরা সবাই মোটামুটি জানি যে লুইস বেসগুলো কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেট করতে পারে। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এখানে কি হবে, ইলেকট্রন যদি ডোনেট করতে পারে তাহলে এই বেস, আবার এখানে আমরা একটা হাইড্রোজেন হ্যালাইড নিয়েছি, এবং আর একই সাথে এই বেসগুলো কিন্তু বা এই লুইস বেসগুলো কিন্তু খুবই প্রোটন লাভার। তারা কিন্তু প্রোটনকে নিজের মধ্যে নিয়ে নিতে সহজেই পারে। ঠিক আছে, প্রোটন লাভার বলে থাকি আমরা। ঠিক আছে, তার মানে এই যে প্রোটনটা দেখতে পাচ্ছি না এখানে, হাইড্রোজেনটা প্রোটনে কনভার্ট হয়ে সেটা আমাদের বেসের সাথে চলে যাবে। কিভাবে যাবে? কারণ এই যে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু স্বভাবতই হাইড্রোজেন থেকে বেশি হবে। এটা হ্যালোজেন হতে পারে বা অন্য কোনো অ্যাটম যেটা কিনা হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি থেকে তার নেগেটিভিটি বেশি। নর্মালি হ্যালোজেন ইউজ করি, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোজেন ব্রোমাইড এগুলো। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডেল মাইনাস আর ডেল প্লাস অবশ্যই তৈরি হয়ে আসে। কারণ কি, মানে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যেহেতু বন্ধনজোড় ইলেকট্রনগুলো নিজের দিকে সে পুল করে নিয়ে গেছে। তো যখনই বেস দেখছে যে ওর কাছে পজিটিভিটি সৃষ্টি হয়েছে, তো বেস বলছে আমার কাছে তো এক্সট্রা ইলেকট্রন আছে, তুমি এসে পড়ো। তখন এই বেস এই হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে ওর সাথে অ্যাটাচ হয়ে যাবে। খেয়াল করো, আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে ডিরেকশনটা দিয়েছি, মানে নেগেটিভ বলতে ইলেকট্রন থেকে আমাদের ইলেকট্রোফাইলের দিকে। আর এই ক্ষেত্রে তখন এই বন্ডটা নিয়ে আমাদের হ্যালোজেন বের হয়ে আসবে এক্স মাইনাস আকারে। তারপরে এক নম্বর এটা ঘটলো, বেস অ্যাটাক করলো, পরে আমাদের হ্যালোজেন বের হয়ে আসলো। হ্যালোজেন এখানে মাইনাস হচ্ছে কেন? কারণ সে তার ইলেকট্রন তো নিচেই, পাশাপাশি হাইড্রোজেন ইলেকট্রনটাও সে নিয়ে বের হয়ে গেছে, এই জন্য এক্স মাইনাস। আর এখানে বেসটা কিন্তু ওর যে লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে সেটা কিন্তু সে হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে। তাহলে সামগ্রিক যেই ফেজটা, সেই ফেজটা কীরকম হবে? এই যে বেস আছে, সেই বেস দুইটা ইলেকট্রনই আমাদের হাইড্রোজেনকে দিয়েছে। একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এখানে সৃষ্টি হয়েছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই জন্য আমরা এখানে বেসের উপর একটা প্লাস দিব। কারণ কি? কারণ হলো এই বেস কিন্তু দুইটা ইলেকট্রন একাই দিয়েছে, হাইড্রোজেন কিন্তু এখানে কোনো ইলেকট্রনই দেয় নাই, কারণ হাইড্রোজেন প্লাস আকারে আসছিল। আর হাইড্রোজেন প্লাস মানে হলো প্রোটন, আর প্রোটন মানে হলো তার মধ্যে কোনো ধরনের ইলেকট্রন নেই। তাহলে এই যে বেস বা যে দুইটা ইলেকট্রন রয়েছে, সেই দুইটা ইলেকট্রন কিন্তু সে হাইড্রোজেনকে দিয়ে একাই বন্ধনে অংশগ্রহণ করছে, কিন্তু যখন শেয়ার করার বেলায় তখন কিন্তু দুজনে সমানভাবেই শেয়ার করতেছে। ঠিক আছে, তো এই জন্যই বেস এটা ফিল করবে যে একটা হাইড্রোজেন দিছে আর একটা আমি দিছি। আসলে কিন্তু বাস্তবতা ভিন্ন, বেস একলাই দুইটা দিছে। তার মানে সহজে বলতে পারি, আগে এই দুইটা ইলেকট্রন বেস একলা শেয়ার করতো, এখন তার শেয়ার করার পার্টনার পেরেছে। তার মানে কি, তার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, এই জন্য তাকে আমরা পজিটিভ দিলাম। কারণ মানে কি, নিউক্লিয়াসটা ডোমিনেন্ট করতেছে। যে ইলেকট্রন ডেন্সিটি কমে যাওয়া মানে কি, প্রোটন ডোমিনেন্ট করা। এই জন্য আমরা একটা প্লাস এখানে দিব, কারণ হলো যে একটা হাইড্রোজেন বোঝাচ্ছে আর একটা ও নিজের বোঝাচ্ছে। এইভাবে নর্মালি কাজগুলো করা হয়ে থাকে, এবং এখান থেকে আমাদের এক্স মাইনাস বের হয়েছে। উদাহরণটা চিন্তা করি, যেমন ধরো যে অ্যামোনিয়া যখন হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে, কিভাবে করে? কারণ এই অ্যামোনিয়ার মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার সে হাইড্রোজেনকে দেয়। তো দেওয়ার পরে কি হয়? দেওয়ার পরে এই যে এখানে তার হাইড্রোজেন ছিল, এখানে তার একটা হাইড্রোজেন ছিল, এখানে তার একটা হাইড্রোজেন ছিল অ্যামোনিয়া অণুতে। এখন ওই যে একটা দিল, সে দেওয়ার কারণে এরকম দিয়ে এরকম দিতে হবে, হাইড্রোজেন দিতে হবে। ঠিক আছে, এবং নাইট্রোজেন সামগ্রিকভাবে এখানে প্লাস দিতে পারি, বা এখানে আমরা বলতে পারি নাইট্রোজেনের আকারে প্লাস আছে। নাইট্রোজেনের উপর প্লাস কেন? কারণ সেই ইলেকট্রনগুলা হাইড্রোজেনকে দিয়ে দিস। একটা নাইট্রোজেন অণু তিনটে বন্ধন তৈরি করতে পারে, যেহেতু সে একটা এক্সেস বন্ধন তৈরি করছে, এই জন্য তাকে আমরা পজিটিভ দিতে পারি, এভাবে চিন্তা করতে পারি। অথবা নাইট্রোজেন একলাই দুটো ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, এই জন্য তার উপর একটা পজিটিভ, তার ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে, এই জন্য তাকে আমরা পজিটিভতে সাইন করতে পারি। তো প্রোটন এখানে কি হলো? ট্রান্সফার হয়ে গেল। এক জায়গায় প্রোটন ছিল, সেখান থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেল। এই জিনিসটাকে আমরা নিচের উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। যেমন এখানে আমি বলেছিলাম এই যৌগটার মধ্যে কি হয়েছে, এখানে অক্সিজেনের কিন্তু আমাদের কি আছে, লোন পেয়ার আছে। এখানেও সিমিলারলি ক্লোরিন মাইনাস এবং হাইড্রোজেন প্লাস হবে ডিউ টু দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। তাহলে সেই ক্ষেত্রে এই অক্সিজেন বলবে ঠিক আছে আমার কাছে আসা পড়ো, সমস্যা নেই। অক্সিজেন হাইড্রোজেনকে অ্যাটাক করবে এবং ক্লোরিন এখান থেকে ক্লোরিন আকারে বের হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, আমি শর্টকাটে আনলাম। তাহলে এই যে অক্সিজেন, এখন কিন্তু সে দুইটা হাইড্রোজেন পেয়ে গেল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেন একাই দুটো ইলেকট্রন দিয়েছে, এই জন্য অক্সিজেন কি হবে? এখন পজিটিভ হবে। কিন্তু অক্সিজেন কখনোই পজিটিভ মানবে না, কারণ সে ভাববে যে আমি কেন পজিটিভ হইলাম, আমি কেন আনস্টেবল হইলাম। তখন কি করবে? তার কাছে চান্স আছে স্টেবল হওয়ার। কারণ খেয়াল করে দেখবা, এই যে অণুটা কিন্তু একটা পানির অণু, তাই না? H2O, H2O অণু যেটা আছে, এটা খুবই স্টেবল একটা যৌগ, খুবই এটা স্টেবল যৌগ। যেখানেই চান্স থাকবে ও তৈরি হওয়ার বা ফর্ম হওয়ার, সেখানে সে তৈরি হয়ে যাবে। তাহলে অক্সিজেনের কি আছে? ইলেকট্রন ঘাটতি আছে, এই জন্য তো প্লাস দিছে আমরা, তাই না? ইলেকট্রন সে দিয়ে দিয়েছিল হাইড্রোজেনকে।
তো এখন ইলেকট্রনের ঘাটতি আছে, মানে লোন পেয়ার একটা হলেই হবে। একটা লোন পেয়ার ঠিকই আছে, ওটা তো আর কাজে লাগা নেই, কিন্তু আরেকটা লোন পেয়ার কিন্তু সে হাইড্রোজেনের সাথে শেয়ার করতে সাহায্য মানে খরচ করে ফেলছে। তখন সে কি করবে, এইখানে একটা কার্বন আছে না, এই যেখানে কার্বনটা, এটাকে আমি জুম করে দেখাই, এই যে এই কার্বন, এইটা এখানে অক্সিজেন যুক্ত, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এইখানে একটা লোন পেয়ার আছে, কিন্তু এখানে একটা পজিটিভ আছে, তো এখানে একটা লোন পেয়ার লাগবে ওর। তো এই যে কার্বনের সাথে বন্ড তৈরি করছিল কি দিয়ে, একটা দুটো ইলেকট্রন দিয়ে, একটা কার্বনের একটা অক্সিজেনের, তখন এই অক্সিজেন করবে কি, এই দুটো এমনিতে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আবার হলো যে পজিটিভ আসছে, তো ইলেকট্রনকে টাইনা নিয়ে আসা সে নিজে নিয়ে নিবে। তখন এখান থেকে পানি বের হয়ে যাবে। এই পানিকে আমরা ভি শেপ বা বেন শেপ আকারে লিখতে পারি। এই যে পানির দুইটা মুক্ত ইলেকট্রন, একটা কিনা কি আসলো, নিজের আসছিল, আর একটা হলো কার্বনের একটা, এবং ওর নিজের একটা নিয়ে বের হয়ে গেল। আর এখানে কার্বন কিন্তু এখন কি হয়ে যাবে, ইলেকট্রন হারিয়ে ফেলছে না, তার মানে কি প্রোটন ডমিনেট করবে, তার মানে হলো সে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করলো। বাট এবার এটা আমার বোঝার উদ্দেশ্য না, এখানে ক্লোরিন এসে বিক্রিয়া করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। বাট এখানে পানিটা আমার বের হয়ে গেছে, এই ব্যাপারটাকে আমরা বলে থাকি ডিসোসিয়েশন, এটাকে আমরা বলে থাকি ডিসোসিয়েশন। তার মানে আমরা আশা করি বুঝতে পারছি যে কিভাবে একটা বন্ড তৈরি হয় এবং কিভাবে একটা বন্ড ব্রেক হয়। যদি কোনো একটা রিঅ্যাকশন মেকানিজমে আমাদের খুবই স্টেবল কোনো মলিকুল বের হওয়ার চান্স থাকে, তাহলে সেটা কিন্তু বের হয়ে যাবে। যেমন অনেক সময় আমরা দেখি যে গ্যাসিয়াস সাবস্টেন্স, যেমন N2 নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন, এটা যদি বের হওয়ার চান্স থাকে কোনো একটা রিঅ্যাকশনে, সেটা বের হয়ে যাবে। কারণ নাইট্রোজেন বা যে গ্যাসিয়াস সাবস্টেন্সগুলো রয়েছে এগুলোর এন্ট্রপি খুব বেশি, এবং ন্যাচারালি যাদের এন্ট্রপি বেশি তারা কিন্তু সহজেই মুক্ত অবস্থা থাকতে চাবে, তখন তারা কিন্তু সহজেই ইলেকট্রন দিয়ে বা নিয়ে হোক তারা বের হয়ে যাবে। যেমন এখানে পানিটা বের হয়ে গেছে, পানিটা খুবই স্টেবল যৌগ, হ্যাঁ, এই জন্য কার্বন ইলেকট্রন নিয়ে হলেও তারা বের হয়ে গেছে। আসল ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন সম্পর্কে জানবো, সেটা হলো যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এটা তেমন কঠিন কিছু না, কিছু কয়েকটা জাস্ট আমার বেসিকটা বুঝলেই হবে। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কথাটার মধ্যে লুকে আছে নিউক্লিওফিলিক, তার মানে কি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আমরা কত ক্লাসে পড়ে আসলাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এখানে আমাদের নিউক্লিওফিলিক মানে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, যেটা আমরা সংক্ষেপে NU দ্বারা প্রকাশ করতে পারি। আর সাবস্টিটিউশন মানে হলো কি প্রতিস্থাপন, তাই না, একজনকে সরাই আরেকজন বসে ফেলবে, এর আমরা আশা করি মোটামুটি বুঝতে পারি। এটা রিঅ্যাকশনটা আমরা এভাবে লিখতে পারি, মানে জেনারেল যে রিঅ্যাকশনটা, একটা নিউক্লিওফাইল, এটাকে আমি এভাবে দিলাম, কারণ নিউক্লিওফাইল মানে কি, সে নিউক্লিয়াসকে ভালোবাসে, আর নিউক্লিয়াসকে ভালোবাসা মানে কি, সে নিজে নেগেটিভ, কারণ নিউক্লিয়াসে প্রোটন আছে। তো নিউক্লিওফাইল মানে হলো যে ইলেকট্রন দান করতে পারে, ইলেকট্রন ডোনেট করতে পারে, আমরা এগুলো পড়ে আসছি, হ্যাঁ। তো এই যে যাদের মধ্যে নেগেটিভিটি আছে বা যাদের মধ্যে মুক্ত জ্বর আছে, তারাই আসলে নিউক্লিওফাইল হিসেবে অ্যাড করতে পারে। তো এখান থেকে একটা অ্যালকাইল হ্যালাইড আসবে, একটা কি আসবে, অ্যালকাইল হ্যালাইড। এই যে আর বলতে অ্যালকাইল এবং X বলতে হ্যালাইড। আসার পরে তখন রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করবে, দেখো কিভাবে প্রসিড করবে। এখানে নিউক্লিওফাইল আইসা, আমি সংক্ষেপে যদি বলি, নিউক্লিওফাইল আইসা অ্যাটাক করবে আমাদের এই আর কি, এবং X কি করবে, ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে X মাইনাস আকারে। তো রিঅ্যাকশনটা কিরকম হবে, আর তখন বিক্রিয়া করে ফেলবে নিউক্লিওফাইলের সাথে, এবং X আমাদের এখানে বের হয়ে যাবে। তো এইটা এখানে আমাদের এটা একটা নর্মাল রিঅ্যাকশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আশা করি বুঝতে পেরেছি যে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, X বের হয়ে যাবে। এখানে আমরা অনেক সময় পোলার পোরিক সলভেন্ট ইউজ করে থাকি, ঠিক আছে। আমি সবগুলো একটু আলোচনা করি। পোলার পোরিক সলভেন্ট ইউজ করতে পারি, হ্যাঁ। পোলার পোরিক সলভেন্টের কাজটা বলতেছি। এছাড়া নিউক্লিওফাইল হিসেবে আমরা ইউজ করতে পারি। আমরা কিছু উইক বেস আছে। উইক বেস বলতে আমরা বোঝাচ্ছি, ধরো যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বাট অ্যাকোয়াস সলিউশনে এটা নর্মালি মোটামুটি উইক হিসেবে কাজ করতে পারে। এছাড়া ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই কম পরিমাণে অ্যাকোয়াস সলিউশন, তো এইগুলো আসলে অ্যাজ এ উইক নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। আর যদি আমরা এখানে স্ট্রং বেসও আমরা ইউজ করতে পারি। তো অ্যাজ এ স্ট্রং বেস আমাদের কি আছে, এইগুলোই আছে, বাট অ্যালকোহলিক সলিউশনের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কার্যকারিতা আরও বেড়ে যায়। তো এই জন্য আমরা এগুলোকে স্ট্রং বলতেছি, ঠিক আছে। দুটো একই জিনিস, বাট একটা অ্যাকোয়াস সলিউশন আর একটা হলো অ্যালকোহলিক সলিউশন। এছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক সলিউশনের মধ্যে এগুলো আমাদের স্ট্রং হিসেবে আচরণ করে। তো উইক বেস যখন আমরা ইউজ করি, কখন আমাদের SN1 রিঅ্যাকশন হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 রিঅ্যাকশন, এখানে আসলে এটা ইউনিমলিকুলার হয় আসলে। আর এটা তখন হয় যখন আমাদের বাইমলিকুলার SN2 রিঅ্যাকশন হয়। এটা আমাদের যখন আমরা ডিটেলস পড়বো এগুলো, তখন আমরা এগুলো আলোচনা করবো SN1 SN2 আসলে কি। তো আসলে মেইন মেকানিজম এই যে এটাই আসলে, ঠিক আছে, যে নিউক্লিওফাইল হিসেবে আমরা এগুলো ইউজ করতে পারি, উইক বেস ইউজ করতে পারি অথবা স্ট্রং বেস ইউজ করতে পারি। এবং এখানে টেম্পারেচারটা খুবই কম থাকে, ধরো কক্ষ তাপমাত্রার মতো থাকে আর কি, হ্যাঁ। রুম টেম্পারেচার থাকতে পারে বা তার থেকে একটু কম থাকতে পারে, 0 ডিগ্রি সেলসিয়াসও বা সামথিং থাকতে পারে। এখানে আমরা পোলার পোরিক সলভেন্টের কাজ হলো, ওই যে RX বন্ধনটা তো এমনি ভাঙবে না, হ্যাঁ। এদের মধ্যে ইলেকট্রন নেগেটিভ ডিফারেন্স আছে, হ্যাঁ। X এর নেগেটিভ বেশি, তো মাইনাস এটা প্লাস থাকবে। বাট এই পোলার পোরিক সলভেন্ট
পোলার প্রোটিক সলভেন্ট বলতে বোঝাচ্ছি এমন সলভেন্ট যেটার মধ্যে হাইড্রোজেন আছে এবং এগুলো পোলার আসলে। তো এটা কি করবে, এটা এই বন্ডটাকে ব্রেক করতে সাহায্য করবে এবং যখন বন্ডটা ব্রেক হয়ে যাবে তখন এই যে এক্স মাইনাস যাতে আবার যে আর সাথে বন্ধন তৈরি করতে না পারে এই জন্য তাকে চারপাশে ঘিরে রাখবে। তো এটা হলো পোলার প্রোটিক সলভেন্টগুলোর আসলে কাজ। তো পোলার প্রোটিক সলভেন্টটা আমরা এইভাবে এই জন্য আমরা ইউজ করতে পারি এবং তখন আর ফ্রিলি যে নিউক্লিওফাইলতে বিক্রিয়া করতে পারবে। এইটাই আসলে নর্মাল রিয়েকশন, ঠিক আছে। আমরা এইভাবে নর্মালি এটা বিক্রিয়া করতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি, যেমন CH3 ক্লোরিন নিলাম, এটা একটা মিথাইল ক্লোরাইড, এটা আমাদের অ্যালকাইল হ্যালাইড এবং সাথে আমরা নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলিক সলিউশন, এটা ড্যাসেন্টো রিয়েকশন। এবং সেই ক্ষেত্রে এটা কি করবে, এখানে আমাদের ক্লোরিন চলে যাবে এবং এটা নিউক্লিওফাইল কে, পটাশিয়াম কিন্তু প্লাস এবং অক্সিজেন OH মাইনাস, OH মাইনাসে আমাদের হবে নিউক্লিওফাইল। এই OH মাইনাস যে অ্যাটাক করবে এখানে ক্লোরিন বের হয়ে যাবে, তারপর আমাদের কি CH3OH, এটা মিথানল তৈরি হলো। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল পেয়ে গেলাম। এখানে নিউক্লিওফাইল কোনটা, OH মাইনাস, কারণ এটা নেগেটিভ, আর পটাশিয়াম তো প্লাস, তার মানে এটা কিন্তু স্ট্রং নিউক্লিওফাইল এবং স্ট্রং নিউক্লিওফাইল ক্লোরিনকে সরিয়ে দিয়ে সে নিজেই বসে যাবে। এখানে নর্মালি আমরা পোলার সলভেন্ট ইউজ করি, পোলার প্রোটিক লাগে না। এগুলোর মেকানিজম আমরা SN1 বা SN2 পড়লে আমরা বলতে পারবো, সমস্যা নেই। এখানে অ্যাসিডন ইউজ করা হতে পারে, অ্যাসিডন ইউজ করলে আমরা সহজে রিয়েকশনটা পেয়ে যাবো আর কি। বাট আবার এটা একটা জেনারেল রিয়েকশন মেকানিজম ছিল, আমি জাস্ট বুঝালাম যে নিউক্লিওফিল সাবস্টিটিউশন রিয়েকশন আমাদের লাগতে পারে। এটা নিউক্লিওফাইল থাকবে, একটা অ্যালকাইল হ্যালাইড থাকবে, সেখানে নিউক্লিওফাইল আমাদের হ্যালাইডকে প্রতিস্থাপিত করে ফেলবে এবং আমাদের রিয়েজেন্টগুলো নিয়ে আমরা একটু মোটামুটি আলোচনা করলাম। এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ রিয়েকশন হলো আমাদের এলিমিনেশন রিয়েকশন। এলিমিনেশন রিয়েকশন আর নিউক্লিওফিলিক রিয়েকশন যেটা সাবস্টিটিউশন রিয়েকশন, এটার মধ্যে অনেকটাই মিল, মানে বেশিরভাগই মিল, শুধু এটা খুবই কম পার্থক্য তাদের মধ্যে রয়েছে। যেমন টেম্পারেচারের একটা পার্থক্য তাদের মধ্যে রয়েছে। তো এলিমিনেশন রিয়েকশনে আমরা বুঝতে পারতেছি যে কোনো কিছু এলিমিনেট হবে, কোনো কিছু বাদ যাবে। তো এলিমিনেশন রিয়েকশনে যদি আমি জেনারেল যে রিয়েকশন, জেনারেল যে মেকানিজম সেটা যদি লেখার চেষ্টা করি, যেমন আমি যদি এখানে লিখি যে একটা কার্বন, এই কার্বনে এরকম আছে, এখানে ধরো একটা পরমাণু আছে, সেই পরমাণুটা আমি নর্মালি এখানে যে কোনো পরমাণু থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হ্যালাইড থাকে একটার মধ্যে, আরেকটার মধ্যে হাইড্রোজেন থাকে। তো আমি আপাতত যে কোনো পরমাণু B দিয়ে প্রকাশ করলাম, আরেকটা কার্বন আছে এখানে, এইটা আর এখানে আমরা ধরলাম যে A আছে। তাহলে এই রিয়াকশন মেকানিজমের মধ্যে কি হয় খেয়াল করি একটু। এখানে আমরা বিভিন্ন ধরনের রিয়েজেন্ট ইউজ করতে পারি। এই রিয়েজেন্টগুলো আমাদের উইক বেস এবং স্ট্রং বেসও হতে পারে, আমি সেগুলো আস্তে আস্তে আলোচনা করতেছি। তো এই ক্ষেত্রে মনে রাখবো যে এটা যদি আলফা কার্বন হয়, এটা হবে আমাদের বিটা কার্বন, ঠিক আছে। আলফা কার্বনের পাশের কার্বনটা হবে বিটা কার্বন। আলফা কার্বন বলতে আসলে কি বুঝাচ্ছি, ধরো এই কার্বনটা অ্যালকাইল হ্যালাইড, মানে ব্যাপারটা এরকম যে এখানে যা ইচ্ছা থাকুক সমস্যা নেই, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেন দিয়ে এখানে যা ইচ্ছা থাকুক সমস্যা নেই, এখানে একটা ক্লোরিন আছে। তাহলে এইটা হবে আমাদের ক্লোরিনটা, যেটা কার্যকরীমূলক, যেহেতু এটাই এখানে মেন, এখানে মানে অ্যালকাইল হ্যালাইড থাকবে। তো এটা হবে আলফা কার্বন, আর তার পাশের কার্বনটা হবে বিটা কার্বন, ঠিক আছে। যদি এখানে আরেকটা কার্বন থাকতো, ঠিক আছে, হাইড্রোজেন, তো এটাও আমাদের বিটা কার্বন হইতো। তো আলফা কার্বনের পাশের কার্বনগুলোকে আমরা কি বলি, বিটা কার্বন বলতে পারি, আলফা বিটা বা পাশে গামা whatever। এর রিয়েজেন্ট ইউজ করি এবং একটা টেম্পারেচার আমাদের ইউজ করতে হয়। টেম্পারেচারটা হতে পারে যে অ্যাবভ 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরকম হতে পারে। এখানেই পার্থক্য দেখো, খেয়াল করো, এই যে রিয়েজেন্টগুলো আমি এখানে লিখলাম, সেই রিয়েজেন্টগুলোতে আমাদের ইউজ হতে পারে অ্যাজ এ উইক বেস বলতে আবার ওই একই কথা যে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন, অথবা আমাদের স্ট্রং বেস হতে পারে। আমি যেটি তুলনা করতেছি, স্ট্রং বেসও আমাদের হতে পারে, হ্যাঁ, স্ট্রং বেস আমাদের হতে পারে। এবং এখানে আমাদের পোলার প্রোটিক সলভেন্ট আমরা ইউজ হতে পারি, বা অ্যাপ্রোটিকও ইউজ করা হয়, হ্যাঁ, এটা আমাদের পোলার প্রোটিক সলভেন্ট আমরা ইউজ করতে পারি, সবার কাজই আসলে একই। এখানে যে আমাদের যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনটাকে ব্রেকডাউন করতে আমাদের লাগবে হলো পোলার প্রোটিক সলভেন্টটা। আমি আশা করি এগুলো বুঝতে পারতেছি, আশা করি। তো এখানে একটু মেকানিজমটা ভিন্ন, কারণ টেম্পারেচারটা এখানে 60 ডিগ্রি সেলসিয়াস। তো টেম্পারেচার এখানে খুবই বড় একটা ফ্যাক্টর। এই টেম্পারেচারের কারণে কিন্তু আমাদের আসলে এলিমিনেশনের ক্ষেত্রে হয় এবং আমাদের সাবস্টিটিউশনের ক্ষেত্রে হয়। আমি এগুলো এক্সাম্পলের সাহায্যে একটু পরেই আমি শেষ করতেছি, আমি জাস্ট একটু শেষ করে নিই। এবং এই এলিমিনেশন রিঅ্যাকশন আমাদের 3 রকমের হতে পারে, একটা E1 হতে পারে, E2 হতে পারে, অথবা অনেক সময় আমাদের ECB1ও হয়। 3 রকমের আছে, এগুলো তো আমাদের এগুলো এই ক্লাসে পড়া না, এই জন্য এগুলো বলতেছি না, আমি জাস্ট একটু মানে ধরা দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো সবকিছু কিন্তু সেম, এখানেও যখন অ্যালকাইল হ্যালাইড আছে, হ্যাঁ, SN1এও বা আমাদের সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনে অ্যালকাইল হ্যালাইড ছিল, এখানে উইক বেস বা স্ট্রং বেস আছে, তো এখানেও এটা ছিল, বাট এখানে টেম্পারেচারটা অনেক বেশি বিধায় এখানে একটু এলিমিনেশন রিঅ্যাকশন সংঘটিত হবে। তো এলিমিনেশন হবে কি একটু খেয়াল করো, এলিমিনেশন হবে যে বাদ চলে যাবে। তার মানে এই যে A আর B আছে না, আলফা থেকে একটা পরমাণু আর বিটা থেকে আরেকটা পরমাণু বাদ চলে যাবে। তো আলফাতে যদি ক্লোরিন ধরো, তো ক্লোরিন মাইনাস আকারে হয়ে
এই বিটাকে নিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। বি কিন্তু ইলেকট্রন নিয়ে বের হয় নাই, কার্বনের যে ইলেকট্রনটা নিয়ে বের হয় নাই, এই কার্বন ইলেকট্রন তখন ওরা নিজেরা নিয়ে নেবে, কারণ এই কার্বন পজিটিভ হয়ে গেল না, খেয়াল করে কিন্তু এই যে এ কিন্তু কার্বন ইলেকট্রনটা নিয়েও চলে গেছে, তার মানে কার্বন পজিটিভ হয়ে গেল, তো কার্বন ইলেকট্রন ডেন্সিটি কমে গেছে না, কারণ এ কিন্তু ইলেকট্রন তোলা কার্বন ইলেকট্রন নিয়েও বের হয়ে গেছে, আবার এদিকে কার্বনের ইলেকট্রন দিয়ে বের হয়ে গেছে, এটা আবার কি নেগেটিভ হয়ে গেল না, কথাটা বুঝতে হবে কিন্তু। কারণ এই পজিটিভ আর নেগেটিভ মিলে কি তৈরি করে, একটা বন্ড তৈরি করে ফেলবে, তাই না। ওর কাছে ইলেকট্রন বেশি আছে, ওর কাছে ইলেকট্রন নাই, ওকে দিয়ে শেয়ার করে সমযোজী বন্ধন তৈরি করে আমাদের একটা দ্বিবন্ধন তৈরি করে ফেলবে, এই যে এইটা 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 এটা, এটা আমাদের হয়ে যাবে একটা অ্যালকিন। কথাটা আশা করি বুঝতে পারছি। আমি আবারও বলতেছি, এই যে এ পরমাণুটা ইলেকট্রন নেগেটিভিটি বেশি, যেমন যে ক্লোরিন, তো ক্লোরিন ইলেকট্রন নিয়ে বের হয়ে যাবে, এই জন্য এই কার্বনটা পজিটিভ, কারণ কি কার্বন ইলেকট্রন হারাই ফেলছে, এই জন্য কি নিউক্লিয়াস ডমিনেট করছে, প্লাস পজিটিভ। আর এই ক্ষেত্রে হাইড্রোজেন যদি বের হয়, হাইড্রোজেন প্লাস আকারে বের হবে, তার মানে কি কার্বন ইলেকট্রন দিয়ে বের হবে, আর তখন এটা কার্বনটা হবে নেগেটিভ, আর পজিটিভ আর নেগেটিভ মিলে একটা বন্ধন তৈরি করে ফেলছে, এটা বন্ড তৈরি করে ফেলছে, এই কার্বনের কাছে ইলেকট্রন ডেন্সিটি বেশি, ওকে দিয়ে শেয়ার করার মাধ্যমে বন্ড তৈরি করে ফেলছে, তখন একটা অ্যালকিন রিঅ্যাকশন বা অ্যালকিন ফর্মেশন হয়ে গেছে। এটাই হলো আমাদের এলিমিনেশন রিঅ্যাকশনের একটা মূল কথা আসলে। যেমন আমি যদি একটা সিম্পল উদাহরণের সাহায্যে এটা চিন্তা করার চেষ্টা করি, তাহলে আমাদের এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই সিম্পল উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিম্পল উদাহরণের সাহায্যে একই সাথে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ মেকানিজম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেই মেকানিজমটা হলো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। এটা আসলে আমাদের বুঝতে হবে বড় বড় রিঅ্যাকশন সলভ করার জন্য। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট, আমি একটা রিঅ্যাকশন লেখার চেষ্টা করি। যেমন আমি যদি চিন্তা করি যে এটা একটা যৌগ CH3 CH2, আর কি দেওয়া যায়, হ্যাঁ এখানে ব্রোমিন দিয়ে দিই, আর এখানে আমাদের CH দিয়েছি যেহেতু, এখানে একটা CH3 দিয়ে দিই। এই যৌগটা আমি যদি চিন্তা করি, আমি রিঅ্যাকশনটা লিখি, আমার কাছে চাইছে এরকম, তুমি কিভাবে বুঝবা, এখানে পানি আছে আর 60 ডিগ্রি সেলসিয়াস আছে, ঠিক আছে, এরকম একটা রিঅ্যাকশন এখানে বলছি। তাহলে এখানে পানি যেটা আছে, এই পানিটা আমাদের অ্যাজ এ বেস হিসাবে কাজ করবে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, এখানে OH মাইনাস জেনারেট হতে পারে, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড রয়েছে, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড রয়েছে। অ্যালকাইল হ্যালাইড দিয়ে খেয়াল করো এখানে কীভাবে আমরা রিঅ্যাকশনটা তাহলে প্রসিড করবো, আমরা টেম্পারেচার এখানে খুবই বেশি, এখানে OH মাইনাস আছে, প্রথমেই এখানে আমরা কিছু সলভেন্ট ইউজ করতে পারি, যেমন এখানে পানি ইউজ করা হয়েছে, এটা একটা পোলার সলভেন্ট, ঠিক আছে, এবং হাইড্রোজেন সে দান করতে পারবে, তেমন এটাকে আমরা সহজেই প্রথমে আমাদের প্রথম যে স্টেপটা, সেই প্রথম স্টেপটা হবে ব্রোমিন এখানে ব্রেকডাউন করবে। ব্রোমিন কি করবে, ব্রোমিন এখানে ব্রেকডাউন করবে, যেটা আমাদের SN1 রিঅ্যাকশনও কিন্তু হইতো, প্রথমে RX যেটা ছিল সেখানে X ব্রেকডাউন করতো, পরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করতো, এখানেও সেম জিনিসই ঘটবে আসলে, কাইন্ড অফ আর কি। যেমন এখানে ব্রোমিনটা প্রথমে ব্রেকডাউন করে ফেলবে, তো ব্রোমিন যদি ব্রেকডাউন করে ফেলে, ব্রোমিন ইলেকট্রন নিয়ে আমাদের ব্রেকডাউন করে ফেলবে, ব্রোমিন যদি ইলেকট্রন নিয়ে ব্রেকডাউন করে ফেলে, তবে কি তৈরি হবে, এখানে CH3 CH দেন CH2, এটা পজিটিভ হয়ে যাবে, এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে, এবং এখান থেকে আমাদের CH3 আসতেছে। এখন আমাদের একটা ব্যাপার বুঝতে হবে যে কি হলো এখানে, এটা নিচে নামাই, ঠিক আছে। তো এখানে আমাদের আমি আসলে বুঝতে পারছি যে এখানে পোলারপটিক সলভেন্ট ইউজ করেছি আমরা, এবং টেম্পারেচারও খুব বেশি, তো এই ক্ষেত্রে ব্রোমিনটা ব্রেকডাউন হয়ে যাবে। এমনি কিন্তু ব্রোমিনের নেগেটিভিটি বেশি ছিল কার্বন থেকে, তো অলরেডি কিন্তু ইলেকট্রন পুল করে রাখছিল, আবার ক্ষেত্রে পোলারপটিক সলভেন্ট ইউজ করছে, তো এখানে ব্রেকডাউন হওয়ার কোনো ব্যাপারই না, তো ব্রোমিনটা এখানে ব্রেকডাউন হয়ে যাবে, ইলেকট্রন নিয়ে চলে যাবে। এই জন্য নিয়ে যদি চলে যাবে, এই সাইনটা তোমরা এইভাবে দিতে পারো, এক মিনিট, এই হয়ে পারো যে ব্রোমিন বের হয়ে গেছে, তো এখানে পজিটিভ হয়ে গেছে। এটা বলতে পারবো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়ে আসছিলাম যে কার্বোক্যাটায়নের যে স্থিতিশীলতার ক্রম সেটা হবে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন প্রাইমারি। তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সবচেয়ে বেশি স্থিতিশীল এবং সবচেয়ে বেশি যৌগ কিন্তু 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তার মানে যদি কোনো একটা রিঅ্যাকশন মেকানিজমে আমি বলেছিলাম যে 3 ডিগ্রি হওয়ার চান্স থাকে, তাহলে অবশ্যই 3 ডিগ্রি হবে, নিজেদের মধ্যেও চেঞ্জ করে হতে পারবে। যদি ধরো যে কোনো একটা রিঅ্যাকশন মেকানিজমে 2 ডিগ্রি আছে, তো কিন্তু ওই রিঅ্যাকশনটার মধ্যে বা ওই কম্পাউন্ডের মধ্যে 3 ডিগ্রি হওয়ার চান্স আছে, তখন কিন্তু সে 2 ডিগ্রিকে পাল্টাইয়া 3 ডিগ্রিতে কনভার্ট হতে পারবে। কিভাবে হবে সেটা দেখাচ্ছি। যেমন এই ক্ষেত্রে দেখো, এখানে এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, খেয়াল করে দেখবা এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে এই যে কার্বনটার উপরে পজিটিভ আছে, তা এই কার্বনটার এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই পুরোটা অ্যালকাইল গ্রুপ, আর এবার যেটা হাইড্রোজেন আছে, তার মানে এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই না। এই কার্বনের পাশে আছে কি একটা অ্যালকাইল গ্রুপ, এই যে একটা অ্যালকাইল গ্রুপ, তাই না, একটা বন্ধন দিয়ে পাশেরটা দেখবো, এটা একটা অ্যালকাইল গ্রুপ পুরাটা। তো এটা হলো আমাদের একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু এটা কি চান্স আছে যে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হওয়ার? হ্যাঁ, চান্স আছে। একটু খেয়াল করলে দেখবা যে এই প্লাসটা যদি আজকে এটার উপরে থাকতো, তাহলে কিন্তু সেটা 3 ডিগ্রি হয়ে যেত। এই প্লাসটা যদি আজকে এটার উপরে থাকতো, তাহলে কিন্তু 3 ডিগ্রি হয়ে যেত। কিভাবে দেখো, খেয়াল করো, এই পজিটিভটা যদি আমাদের এখানে আসতো,
কিভাবে দেখো, এই পজিটিভটা যদি আমাদের এখান থেকে এখানে আসে, তো এই কার্বনের এই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, এই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, এই পাশে অ্যালকাইল গ্রুপ থাকবে, এটা তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে যাবে। এখন কিভাবে হবে সেটা দেখো, বোঝানোর জন্য চিন্তা করি। এই হাইড্রোজেনটাকে আমরা এটি এইভাবে লিখলাম, এই যে হাইড্রোজেনটি এইভাবে লিখলাম। তাহলে এই কার্বনে আমরা চাচ্ছি পজিটিভ যাতে হোক, চাচ্ছি আমরা এই কার্বনেতে পজিটিভ। কীভাবে পজিটিভ হবে? একদমই সহজ ব্যাপার পজিটিভ হওয়ার জন্য। যদি এই হাইড্রোজেন, এখানে কি কার্বনের ইলেকট্রনের ঘাটতি আছে না, তো এইখানকার হাইড্রোজেনটা বলবে কি, ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি আমার যে ইলেকট্রনগুলো রয়েছে এখানে কার্বন এবং হাইড্রোজেনের ইয়েন আসলে খুবই কাছাকাছি, এইটাকে নিয়ে আমি এখানে এসে পড়ি, এই কার্বনের কাছে এসে পড়ি, একদম বন্ডটাকে নিয়ে এই কার্বনের কাছে এসে পড়ি, ঠিক আছে? বা আমি আর একটু স্পেসিফিকভাবে বুঝাই, খেয়াল করো ব্যাপারটা আসলে এরকম। এই বন্ডটা পুরো নিয়ে আমি এবার এসে পড়বো। ফর ইন্ট্রামলিকুলার আসলে রিঅ্যারেঞ্জমেন্ট এখানে হয়েছে, এটা ইন্ট্রামলিকুলার মানে নিজেরা আসলে করছে, মানে নিজেদের মধ্যে এগুলো হয়েছে ইন্টারমলিকুলার। এবং খুবই গুরুত্বপূর্ণ, এরকম না যে এটা কোনো এখানে প্লাস আছে এবং তাদের চান্স আছে 3 ডিগ্রি হওয়ার, এই জন্য তারা এটা করছে, কারণ স্টেবিলিটির দিকে সবাই যেতে চাইবে, তাই না? এটা আপনি এটা নিজেরা করে ফেলবে, আপনি এটা নিজেরা করে ফেলবে। তাহলে যৌগটা কেমন দাঁড়াবে খেয়াল করো তো, যে CH3C। এখন দেখো এই যে হাইড্রোজেন 2 ইলেকট্রন নিয়ে চলে গেল, তো এখানে তো কার্বনের একটা ছিল, তার মানে কার্বন ইলেকট্রন হারাই ফেলছে, তো এখানে পজিটিভ সৃষ্টি হবে। আর এখানে কিন্তু একে শান্ত করে ফেলছে, ইলেকট্রন দিয়ে দিছে, ও শান্ত, CH3 4টা হাত কার্বনের হয়ে গেছে। আর এখানে আমাদের CH3 কার্বনে কি হয়ে গেছে, 4টা হাত হয়ে গেছে, মানে এখন শান্ত। তো এইখানে কিন্তু আমাদের এখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেছে, কারণ এইখানে এই কার্বনের এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ, এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ, এই বন্ধনে এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ, 3 বন্ধনে 3টা অ্যালকাইল গ্রুপ। তার মানে এটা হলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা খুবই স্টেবল একটা যৌগ। তারপর এই সময় এসে আমাদের একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে আমাদের এই রিঅ্যাকশনটা প্রসিড করবে। এখন হাইড্রোজেন সব জায়গা থেকে বের হতে পারে, কারণ এই পাশেও CH3 আছে, এই পাশেও CH3 আছে, এই পাশেও CH3 আছে, তো যে কোনো জায়গা থেকে আসলে বের হতে পারে। যেমন আমি যদি এখান থেকে বের করি, 1 মিনিট, তো এখান থেকে আমি লিখলাম H2, এখান থেকে একটা হাইড্রোজেন আছে, তো সেই হাইড্রোজেন আমাদের এখান থেকে বের হয়ে গিয়ে আমাদের রিঅ্যাকশনটাকে, এখানে পানি থাকবে, পানি আমাদের এই রিঅ্যাকশনটাকে প্রসিড করবে। যে টেম্পারেচার আছে, এই টেম্পারেচার আর পানি এখানে আসলে কাজে লাগবে, যেখানে আমাদের আসলে বের করার জন্য পানি টেম্পারেচার এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই বন্ডটা এখানে দিয়ে হাইড্রোজেন এখানে বের হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কি তৈরি হলো, আমাদের CH3C ডাবল বন্ড CH2 আরও CH3। এটা ডাইমেনশন রিঅ্যাকশনের উদাহরণ। এখান থেকে যে হাইড্রোজেন, এটা যদি আলফা কার্বন হয়, এটা হবে বিটা, এটাও বিটা, এটা সবই পাশের কার্বন, তাই না? তো যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন এখানে বের হবে, কারণ 3 কার্বনের মধ্যে শুধু মিথাইল গ্রুপই আছে, তো এটা আসলে আহামরি কোনো ব্যাপার না। যদি এখানে ভিন্নতা থাকতো তখন আমাদের ঝামেলা শুরু হতো আর কি, ঠিক আছে? এটা হলো কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট। যদি কখনো কোনো একটা রিঅ্যাকশন মেকানিজমের মধ্যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে বা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থাকে, তাহলে যদি তার চান্স থাকে 3 ডিগ্রি হওয়ার, মানে উচ্চতর কার্বোক্যাটায়নে পরিণত হওয়ার, তাহলে কিন্তু তার অবশ্যই সেটা হবে, কারণ সেটার স্টেবিলিটি সবচেয়ে বেশি এবং এই প্রোডাক্টটা তুমি সবচেয়ে বেশি পাবা। হ্যাঁ, তুমি এটাও পেতে পারো, এখানে কার্বোক্যাটায়ন না হয়ে যদি এখানে তোমার ওই যে হাইড্রোজেন বাদ চলে গিয়ে এরকম যোগটা হতে পারতো না, যে CH3C ডাবল বন্ড CH2 এখানে CH3, ঠিক আছে? আমি এখানে কার্বোক্যাটায়ন আমি দিয়ে দিয়েছি, মানে এখানে পজিটিভিটি তৈরি হয়েছে। তো এই কার্বনের যে হাইড্রোজেনটা আছে, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। তো এই কার্বন দেখো, এই যে এটা 1 মিনিট, এটা CH2 আছে, এখানে হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে হাইড্রোজেন CH3। হ্যাঁ, তাহলে এইটাও কিন্তু আসলে ব্যাপারটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হওয়াটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখায় মনে হচ্ছে আসলে দুটো একই উৎপাদ, কিন্তু আসলে এরকম ভাবে নয়, এরকম ভাবে সবচেয়ে বেশি উৎপাদ তৈরি হয়। এইভাবে না যে এখানে প্লাস আছে, পাশের কার্বন থেকে এটা হাইড্রোজেন চলে গিয়ে আসলে হাইড্রোজেন গিয়ে এখানে এসে বসবে, তারপর 3 ডিগ্রি তৈরি হবে, তারপর এখান থেকে আমাদের প্রসেসটা করবে। এটি আসলে অ্যাকচুয়াল মেকানিজম। আমরা অনেকে মনে করি যে না, এখানে প্লাস হয়েছে, এখান থেকে হাইড্রোজেন বাদ দিয়ে দ্বিবন্ধনটা এখানে দিয়ে দিই, আসলে এত সহজ না। আমাদের মেকানিজম আসলে অ্যাকচুয়ালি এটা হয়েছে, 3 ডিগ্রি আগে ফর্ম করবে, ফর্ম করার পরে আমাদের আসলে রিঅ্যাকশনটা সামনে প্রসিড করবে। এরকম আরেকটা উদাহরণ দিয়ে আজকে শেষ করবো ক্লাসটা। যেমন আরেকটা উদাহরণ হতে পারে, এরকম একটা বেঞ্জিন রিং আমি চিন্তা করতে পারি, বেঞ্জিন রিং না সরি, এটা একটা সাইক্লিক রিং। এই সাইক্লিক রিংয়ের মধ্যে এরকম একটা ক্লোরিন আছে, ঠিক আছে? তো এখানে দেখো আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, এখানে কিন্তু কার্বন কয়টা আছে, এইখানে একটা কার্বন আছে, এখানে 6টা কার্বন টোটাল আছে, এই একটা, কারণ এখানে এই কার্বনের সাথে ক্লোরিন অ্যাটাচ আছে। তো প্রথমে এখানে তুমি বিভিন্ন ধরনের রিঅ্যাজেন্ট করতে পারো, যেমন আমি এখানে মিথানল অ্যাড করতে পারি,
এটা একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে মিথানল, আর এখানে আমাদের আছে 60°C, তবে এটা এলিমিনেশন রিঅ্যাকশন দেখাবে। তো প্রথম কাজই কি, ক্লোরিনকে বের করে দেওয়া, ক্লোরিন এখান থেকে বের হয়ে যাবে, অ্যাজ এ নিউক্লিওফাইল এখানে আছে, হ্যাঁ, পোলারপটিক সলভেন্ট আমরা ইউজ করেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে নিউক্লিওফাইল যদি বের হয়ে যায়, যেটা কিরকম হবে, এই যে কার্বনটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, কারণ ক্লোরিন বের হয়ে গেছে, ক্লোরিন ইলেকট্রনটা নিয়ে বের হয়ে গেছে, এই যে ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে যাবে। তো এটা কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো বলতে পারবা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন? কারণ এই যে কার্বনটা পজিটিভ এবং এই কার্বনের পাশের কার্বন যারা আছে সবাই, মানে এই কার্বনের একটা বন্ধনে এখানে আসলে পুরো একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, পুরো একটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, মানে এটা আর পুরোটা হলো একটা আর। তো এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু ওর কি চান্স আছে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হওয়ার? অবশ্যই আছে। যদি এই পজিটিভটা এই কার্বনের উপর না থেকে এই কার্বনের উপর আসতো, তখন কিন্তু এই কার্বনের এই পাশেও কার্বন আছে, এই পাশেও কার্বন আছে, এবং এই পাশেও কার্বন আছে, এটা 3 ডিগ্রি আমাদের অ্যালকাইল হতো। তো এটা আমাদের এখান থেকে অবশ্যই এটা হয়ে যাবে। তো এটা আচ্ছা, এর আগে একটু বলে নিই, এটা কথা বলতে ভুলে গেছি। এখানে আমরা এটাকে দেখে বলতে পারি এটা আসলে 1 নাম্বার কার্বন, সরি এটা 1 নাম্বার কার্বন ছিল, আমি এখান থেকে নামকরণ যদি করি 1 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, যেটাকে আমরা বলতে পারি আসলে 1 to হাইড্রোজেন শিফট, 1 to হাইড্রোজেন শিফট, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট বা 1 to হাইড্রোজেন শিফট বলতে পারি, যে 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে হাইড্রোজেন শিফট ঘটছে, এটা আমরা বলতে পারি। আবার এখানেও দেখো সেম কথা বলতে পারি যে এই কার্বনটার মধ্যে কি কোনো হাইড্রোজেন আছে, খেয়াল করো কিন্তু, বা এই কার্বনটার মধ্যে, হ্যাঁ এই কার্বনের কিন্তু আমাদের হাইড্রোজেন রয়েছে। কটা হাইড্রোজেন রয়েছে এই কার্বনের মধ্যে? এই কার্বনের মধ্যে কটা হাইড্রোজেন রয়েছে? অবশ্যই দেখো এই কার্বনের মধ্যে আমাদের এখানে একটা হাইড্রোজেন, আর এই যে এখানে 2টা হাইড্রোজেন ছিল না, 2টা হাইড্রোজেন, 4টা টোটাল না, এই 2টা হাইড্রোজেন ছিল, 2টা হাইড্রোজেন একে পাশে ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করছে, এই পাশে আমাদের অ্যালকাইল গ্রুপের বন্ধন তৈরি করছে। তো 2টা হাইড্রোজেন তার মধ্যে ছিল, 2টা হাইড্রোজেন তার মধ্যে ছিল। আর এই পাশে আমাদের কটা হাইড্রোজেন আছে? এই পাশে আমাদের আছে 3টা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন রয়েছে। তো এখানে যদি পজিটিভ হতে চায়, এখানে যদি পজিটিভ হতে চায় কি হবে, এই যে আমাদের যে হাইড্রোজেনটা আছে এটা এখানে ব্রেক বন্ড করে এখানে এসে পড়বে, জাস্ট আগেরটার মতোই। তো এটা আমাদের 1 2, এখানে 1 দিতে পারো, 2 দিতে পারো, হোয়াটএভার, 1 to হাইড্রোজেন শিফট বলতে পারো, ঠিক আছে, 1 to হাইড্রোজেন শিফট বলতে পারো, কোনো সমস্যা নাই, একই কথা, তুমি নামকরণ করতে আসো। তো এখান থেকে আমাদের এটা খেয়াল করো কি হচ্ছে, এটা, তাহলে এই পাশে গিয়ে হাইড্রোজেন এখানে চলে গেছে, তো এখানে আমাদের এইচ 3টা হাইড্রোজেন এখন হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, 4টা হাত হয়ে গেছে, এইটা আমাদের পজিটিভ হয়ে গেছে, কারণ এই হাইড্রোজেন কিন্তু কার্বন ইলেকট্রন নিয়ে চলে গেছে, আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এটা পজিটিভ হয়ে গেছে, তো এখন তো এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেছে, এটা অনেক বেশি স্টেবল একটা যৌগ হয়ে গেছে। কিন্তু ঝামেলা হলো এখন আমরা সবাই জানি যে এটা আমাদের আলফা কার্বন যদি হয়, যেখানে পজিটিভ সেটা আমাদের আলফা কার্বন যদি হয়, তো বিটা কার্বন এখন 3টা, আলফা কার্বনের পাশের কার্বনকে বিটা কার্বন বলি, এটা একটা বিটা কার্বন, এইটা একটা বিটা কার্বন, আর এইটা একটা বিটা কার্বন, হ্যাঁ সমস্যা নেই, এই দুটার মধ্যে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই না, 4টা, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন আছে। তো এই দুটাতে একই জিনিস, বাট এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন বের হবে কোত্থেকে? হাইড্রোজেন বের হতে ডাবল বন্ড তৈরি করবে, এলিমিনেশন রিঅ্যাকশন না, তো এখানে হাইড্রোজেন বের হবে কোত্থেকে? এইখান থেকে বের হবে নাকি এখান থেকে বের হবে নাকি এখান থেকে বের হবে? আসলে দুইটা যদি আমরা লিখি, 2 জায়গা থেকে বের হয়, যদি 2টা উৎপাদ লিখি, তাহলে কোনটা বেশি যৌক্তিক মনে হয় আমাদের কাছে, একটু খেয়াল করি। এক কাজ এটাকে আমি এখানে না লিখে আমি এখানে লিখি, যদি 2টা উৎপাদ দিয়ে লিখি তাহলে কোনটা বেশি লজিক্যাল, এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি, বা কোনটা সাইজ অফ প্রোডাক্ট বলতে পারি আমরা, হোয়াটএভার। এখানে আমরা এটা চিন্তা করতে পারি, যদি আজকে এখান থেকে বের হয় আমাদের যে 3টা হাইড্রোজেন সেখান থেকে বের হয়, তাহলে কী হয় দেখো তো, এখান থেকে বের করে তাহলে কেমন হবে দেখতে, এরকম এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে, এই ঠিক আছে, 2টা হাইড্রোজেন থাকবে। আর আরেকটা হবে এরকম যদি ভিতরে থেকে বের হয়, যদি এখান থেকে অথবা এখান থেকে, একই কথা, 2টার মধ্যে একই এরকম হাইড্রোজেন আছে, এটা সমস্যা নেই, এখানে ডাবল বন্ড তৈরি হবে, এটা তো নর্মালি CH3 থাকবে, ঠিক আছে। তাহলে এইটা বেশি মেজর হবে নাকি মাইনর হবে, নাকি এটা মেজর নাকি এটা মাইনর, কোনটা আসলে সঠিক? খেয়াল করো, এটা আমরা হাইপার কনজুগেশন দিয়ে বলতে পারি, এটা সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো তোমরা, যত বেশি আলফা হাইড্রোজেন বেশি তত বেশি আমাদের স্টেবিলিটি বেশি, যত বেশি আলফা হাইড্রোজেন বেশি তত বেশি কি স্টেবিলিটি বেশি। এই যে দেখো ব্যাপারটা এরকম, এই দ্বিবন্ধনটা কোথায় আছে, এখানে একটা কার্বন লেখো, সমস্যা নেই, এভাবে বোঝার জন্য, CH2, ব্যাপারটা তো এরকমই, যে C এর সাথে 2টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন চলে গিয়ে তো ডাবল বন্ড তৈরি করলো, তাই না। আমি এটাকে এখন এইভাবে স্কেলেটন ফর্মুলা না দিয়ে এইভাবে লিখলাম। তাহলে এই কার্বনে ডাবল বন্ড আছে, ঠিক আছে, এই কার্বনের ডাবল বন্ড, আর এই কার্বনে ডাবল বন্ড, তাহলে এই কার্বনের পাশের কার্বন হলো এটাকে আমরা বলতেছি আলফা কার্বন, এই কার্বনের পাশের কার্বন হলো এটাকে আমরা বলতে পারি আলফা কার্বন, মানে এই অর্থ আলফা, ঠিক আছে। এখানে আমরা কিন্তু এখন বের করে ফেলছি, এখানে আলফা বিটার ব্যাপারটা এরো না, মনে রাখবো যে কোনো একটা যৌগ যখন তৈরি হয়ে যায় তখন যে কার্বনের কার্যকরী মূলক আছে, এখানে তো কার্যকরী মূলক কোনটা, এই দ্বিবন্ধনটাই, তার পাশের কার্বনকে আমরা আলফা কার্বন বলি। আর এই ক্ষেত্রে আমরা নামকরণের সময় বলছিলাম আলফা বিটা গামা,
ওইটা হলো তোমার পজিটিভিটিকে আলফা বলছে, তার পাশেরটাকে বিটা বলছে। এটা কিন্তু এক না। এটা হলো কার্যকরীমূলক তৈরি হওয়ার পরে, এটা যৌগ তৈরি হওয়ার পরে যে কার্যকরীমূলকের পাশের কার্বনকে আমরা তখন আলফা বলতে পারি। তো এই আলফা কার্বনের হাইড্রোজেন কয়টা আছে? 2টা হাইড্রোজেন আছে। এখানে আলফা আছে 2টা, আলফা হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে আলফা হাইড্রোজেন 2টা, তবে টোটাল 4টা আলফা হাইড্রোজেন আছে। এক্ষেত্রে এই দ্বিবন্ধন এটা, এক্ষেত্রে দ্বিবন্ধন এটা। তো এই দ্বিবন্ধনের পাশের কার্বন হলো এইটা আর এইটা। এখানে আছে 3টা আলফা হাইড্রোজেন, এখানে 2টা, মানে মোট 5টা আলফা হাইড্রোজেন, আর এবার আছে 2টা, তার মানে 2টা আলফা হাইড্রোজেন, মোট হলো 7টা আলফা হাইড্রোজেন। তার মানে এই স্ট্রাকচারের মধ্যে 7টা আলফা হাইড্রোজেন সম্ভব, এখানে 4টা আলফা হাইড্রোজেন সম্ভব। আসলে ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে মনে রাখবো যে 7টা আলফা হাইড্রোজেন সম্ভব যেহেতু, এবং এটার নো বন্ড রেজোনেন্স স্ট্রাকচার বা হাইপার কনজুগেশন স্ট্রাকচার সবচেয়ে বেশি, বা আলফা হাইড্রোজেন বেশি হওয়া মানে হলো সেটা স্টেবিলিটি বেশি হওয়া। তার মানে এটাই আসলে আমাদের মেজর প্রোডাক্ট হবে, আর এটা আমাদের হবে মাইনর প্রোডাক্ট, বা এটাকে আমরা সাইজেব বলতে পারি, এটাকে হফম্যান বলতে পারি, মাইনর প্রোডাক্ট বলতে পারি। ঠিক আছে, আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি যে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট যেমন কাজে লাগলো, একই সাথে আমাদের আলফা হাইড্রোজেন কোথায় বেশি এবং কোনটা স্টেবল যৌগ, দুইটাই হবে, বাট এটা বেশি পরিমাণে হবে, এটা কম পরিমাণে হবে। ঠিক আছে, তো আলফা হাইড্রোজেন বেশি মানে হলো আমাদের যৌগের স্টেবিলিটি বেশি এবং যৌগের প্রোডাক্টও বেশি হবে। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি। এবং আলফা হাইড্রোজেন বের করা হয় যে কোনো একটা কার্যকরী মূলকযুক্ত যে কার্বনগুলো আছে তাদের পাশের কার্বন, মানে এই কার্বনটার পাশে কিন্তু কেউ নাই, তো এটা আলফা কেউই নেই। তো এই কার্বনটা পাশে আছে এইটা আর এইটা মিলে 4টা আলফা হাইড্রোজেন। আর এই কার্বনটার মধ্যে দ্বিবন্ধন আছে এইখানে আর এইখানে। এটার পাশে কারা কারা আছে? এটার পাশে আছে আমার এইটা, এখানে 2টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে আমাদের এই কার্বনের পাশে কারা কারা আছে? এইটা আর এইটা, এখানে আছে 3টা, এখানে 2টা, 5টা, 5 আর 2 কত হবে? 7টা আলফা হাইড্রোজেন। তো এই হলো টোটাল আমাদের এটা হচ্ছে ব্যাপারগুলোতে। আমরা আসলে ব্যাপারটি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট এবং আমাদের আজকে যে মেকানিজমগুলো আসলে বুঝতে পেরেছি, এবং আমরা এইগুলোর সাহায্যে আমার সামনে আরো ভালো ভালো অর্গানিক সিনথেসিস করবো, যেগুলোর সাহায্যে মানে যেগুলোর মধ্যে আমরা আরো এগুলো ডিটেলস আলোচনা করবো। আসলে ব্যাপারটা বুঝতে পেরেছি। আমাদের আসলে অর্গানিক কেমিস্ট্রিটা এরকমই, আমাদের একটু বুঝে বা আমাদের নিজেদেরকে প্রপোজ করতে হয় মেকানিজমগুলো। যদি আমাদের লজিক ঠিক থাকে, আমাদের যুক্তি ঠিক থাকে, তাহলে আমাদের প্রপোজটাও একটা গ্র্যান্ড পাবে, একটা মানে দাঁড়াবে সেটা। ঠিক আছে, এমন না যে একজন প্রপোজ করে ফেলছে এবং ওইটাই মনে হবে, এরকম আসলে কিছু না। তুমি যদি বেটার কোনো আইডিয়া প্রপোজ করতে পারো, বেটার কোনো মেকানিজম প্রপোজ করতে পারো, তাহলে তোমাদেরটাই আসলে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এরকমই। ঠিক আছে, এটা আসলে তো আমরা দেখতে পারি না চোখ দিয়ে, এটা আমরা নিজেরা সাজেস্ট করি আসলে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।